আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প মুরারিমোহন বিটেল লেখা মায়ার সুর। যখনকার কথা বলছি তখন ব্যান্ডেল বর্ধমান রেলওয়ে লাইনের ইলেকট্রিফিকেশনের কাজ পুরোদমে চলছে। ওই কাজের জন্য আমাদের মতো বহু মিস্ত্রিকেই লাইনের ধারে ধারে তাঁবু খাটিয়ে থাকতে হতো। সেই সময়কারই একটি দিনের একটি জ্যোৎস্নাময় রাত। রাত তখন খুব বেশি নয়, এই 10টা হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ। একে অসহ্য গরম, তার উপর হাওয়ার লেশমাত্র নেই। গাছের একটি পাতা পর্যন্ত কাঁপছে না। গরমে কারো চোখেই ঘুম নেই, সকলেই হাঁসফাঁস করছে। শুতে একবারে ইচ্ছেই করছে না। তাই আমি আর বিমল ক্যাম্প থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে ঝিলের ধারে বসে গল্পগুজব করছিলাম। ফুটফুটে জ্যোৎস্নায় আমাদের অনেক দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে। আমাদের সামনে পেছনে ধুধু মাঠ, বাঁদিকের খানিকটা তফাতে রেল লাইন, আর ডান দিকে অনেক দূরে আবছাভাবে বড় বড় গাছের লম্বা টানা জঙ্গল। আমরা দুজনে এ কথা সে কথা নিয়ে আলোচনা করছি। হঠাৎ একটু দূর থেকে বেহালার করুণ সুর কানে এলো। দূরে মাঠের দিকে তাকিয়ে দেখতে পেলাম কিছুটা তফাতে কালো ছায়ার মতো একটা লোক ঘোরাঘুরি করছে। আর সেই লোকটাই যে বেহালা বাজাচ্ছে তা তার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারলাম। আমি গান বাজনা বড় ভালোবাসি। কিছুক্ষণ শোনার পর আমি এত বেশি মুগ্ধ হয়ে গেলাম যে বিমলকে বললাম, এই লোকটা না বেহালার ওস্তাদ মনে হচ্ছে ভাই, চ ওর কাছে গিয়ে একটু বেহালা শুনি। বিমল বলল, চলো না লোকটাকে ডেকে আনি, ওকে কাছে এনে বসিয়ে বেহালা শোনা যাক। আমি বললাম, আমার কিন্তু মনে হচ্ছে লোকটার মাথায় গোলমাল আছে, নইলে এই রাত দুপুরে নির্জন মাঠের মধ্যে ভূতের মতো ঘুরে ঘুরে কেউ বেহালা বাজায়। বিমল বলল, ওকে ক্যাম্পে এনে দুটো খেতে দিলে মনে হয় খুশি হবে, আর আমরাও স্বাদ মিটিয়ে বেহালা শুনতে পাব। দুজনেই উঠলাম। লক্ষ্য করে এগোতে লাগলাম বেহালা বাদককে। স্পষ্ট দেখতে পাচ্ছি মূর্তিটাকে, দেখতে পাচ্ছি ঠিক জমাট বাঁধা কালো ছায়ার মতো। তেমনি এদিক ওদিক ঘুরে ঘুরে বেহালা বাজিয়েই যাচ্ছে। আমরা বেশ তাড়াতাড়ি ওর দিকে এগোচ্ছি। কিন্তু চলছি তো চলছি, আমাদের কারোর মুখেই কথা নেই। বেহালা বাদকের দিকে স্থির দৃষ্টি রেখে আমরা হাঁটছি। একসময় মুহূর্তের জন্য আমি অনুভব করলাম হাঁটার ফলে আমাদের পায়ের শিরাগুলো বেশ কনকন করছে, আর সারা দেহ ঘামে ভিজে গেছে। মূর্তিটাকে ঠিক তেমনই দেখতে পাচ্ছি, ছায়ার মতো। তার বেহালার করুণ সুর তেমনি শুনতে পাচ্ছি আগেকার মতো। অকস্মাৎ আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম। আমরা অবাক, চোখের সামনে এটা কি দেখছি। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমরা। কোথায় গেল সেই মাঠ, কোথায় গেল সেই বেহালা বাদক? দেখতে পেলাম আমরা দাঁড়িয়ে রয়েছি এক অজানা গায়ের মধ্যে, চওড়া মেঠো রাস্তার ওপর। রাস্তার দুপাশে ফাঁকা ফাঁকা দু চারটে মাটির ঘরবাড়ি দেখতে পাচ্ছি। বেহালার সুর এবার স্পষ্ট কানে আসছে, আগের চেয়ে অনেক স্পষ্ট। ওটা যে খুব কাছেই বাজছে সেটা মনে হলো, কিন্তু দেখতে পাচ্ছি না। বিমল আতঙ্কিত কণ্ঠে আমায় জিজ্ঞেস করলো, সুনীলদা, আপনি চোখের সামনে কি দেখতে পাচ্ছেন বলুন তো? আমার মনে হচ্ছে আমরা একটা গায়ের মধ্যে এসে পৌঁছেছি। একটা রাস্তার উপর দাঁড়িয়ে আছি, সামনে কতগুলো ঘরবাড়িও দেখতে পাচ্ছি।
আমি বললাম, আমিও তাই দেখছি বিমল। মাঠের মধ্যে দিয়েই তো আসলাম, হঠাৎ গ্রামের মধ্যে এলাম কি করে? বেহালার সুরটা তো এখনো শুনতে পাচ্ছি। মনে হচ্ছে ওই পোড়ো বাড়িটার মধ্যে থেকে আসছে। এ কি অদ্ভুত কাণ্ড কারখানার পাল্লায় পড়লাম বলো তো? আমরা দুজনেই কি পাগল হয়ে যাচ্ছি বিমল? আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে কেউ যেন আমাদের সম্মোহিত করে এখানে নিয়ে এসেছে। আমার কথা শুনে বিমল ভয় পেয়ে গেল। আমিও ভয় কম পাইনি। বিমল বলল, যদি সত্যি কেউ আমাদের সম্মোহিত করে থাকে, তাহলে যে লোকটা বেহালা বাজাচ্ছিল সেই করেছে। এখানে আর এক মুহূর্তও থাকা ঠিক নয়। চলো চলো পালিয়ে যাই। আমি বললাম, না, রাত বিরেতে ছুটোছুটি করে লাভ নেই, তাতে বিপদ বাড়বে বই কি। বরং এখানেই কোনো একটা বাড়িতে আশ্রয় নেওয়া ভালো। এসো, ওই কুঁড়েঘরটার দরজায় ধাক্কা দিই, দেখা যাক আশ্রয় মেলে কিনা। তাছাড়া এটা কোনো গ্রাম, এখান থেকে সিমলাগড় স্টেশনে যাওয়ার পথ কি সেটাও তো আমাদের জানতে হবে। আমি আর বিমল কুঁড়ে ঘরের বারান্দায় উঠে দরজায় ধাক্কা দিলাম। কয়েকবার দরজার ধাক্কা দিতেই ভেতর থেকে গলার আওয়াজ পাওয়া গেল, কে? আমি বললাম, দয়া করে দরজাটা একটু খুলুন না, বড় বিপদে পড়েছি। দরজা খুলে লণ্ঠন হাতে একজন পৌর লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। চোখে তার বিস্ময় ভরা দৃষ্টি। আমি বললাম, আমরা বড় বিপদে পড়েছি, পথ ভুল করে এই গায়ে এসে পড়েছি, যদি দয়া করে রাতের মতো একটু আশ্রয় দেন, আপনার এই বারান্দাতেই শুয়ে থাকব। লোকটা আমাদের দুজনকে ভালো করে দেখে নিয়ে শুধালো, কোথায় যাবেন আপনারা? কোত্থেকে আসছেন? বিমল বলল, আসছি অনেক দূর থেকে, যাব সিমলাগড় স্টেশনের কাছে। লোকটা অবাক, বলল, সে তো মশাই এখান থেকে অনেক দূর, তা 10 মাইলের কম তো হবে না। আমি আঁতকে উঠলাম, বললাম, 10 মাইল? কি বলছেন আপনি? কথাটা আমার মুখ থেকে যেন আপনা থেকেই বেরিয়ে এলো। বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ, মাইল 10 রাস্তা তো হবেই, তবে যেতে আপনাদের বিশেষ অসুবিধে হবে না। এখান থেকে মাইলখানেক হেঁটে গেলেই জিটি রোড পাবেন। জিটি রোডে বাসও পাবেন। আসুন, ভেতরে আসুন, অনেক রাত হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কত রাত? লোকটি বলল, 12:30। আমি আঁতকে উঠলাম। মনে মনে ভাবলাম, 10টা থেকে 12:30, পুরো 2.5 ঘন্টা ধরে সুদীর্ঘ 10 মাইল রাস্তা আমরা হেঁটে এসেছি, অথচ আমাদের কোনো হুঁশ নেই। তাছাড়া এই 10 মাইলের মধ্যে আরও যে কত গ্রাম পড়েছে, কত বন জঙ্গল খাল বিল পার করে এসেছি, কিছুই তো জানতে পারিনি। সবসময়ই আমাদের মনে হয়েছে আমরা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটছি। এটা কি আশ্চর্য না অলৌকিক কাণ্ড! ভদ্রলোক আমাদের ঘরের মধ্যে নিয়ে গিয়ে বাড়ির ভেতরকার বারান্দায় শোবার ব্যবস্থা করে দিল। বেহালার সুর থেমে গেছে, আর শুনতে পাচ্ছি না। রাত্রে আমাদের ভালো ঘুম হলো না, ঘুম আসে আর ভেঙে যায়। এভাবেই বাকি রাতটা কাটল। পরদিন সকালে উঠে বাইরের বারান্দায় বসে চা খেতে খেতে পোড়ো বাড়িটার দিকে তাকালাম। বহুকাল আগেকার দোতলা কোঠা বাড়ি। লোকটির কাছে জানতে চাইলাম, ওই পোড়ো বাড়িতে কেউ থাকে কিনা। ভদ্রলোক বলল, ভাঙা বাড়িতে কে আর থাকবে, তবে থাকে বটে একজন, একটা আধ পাগলা লোক। লোকটা বেহালা বাজিয়ে ভিক্ষে করে। দুপুরে আর রাতে ওখানেই ভাত ফুটিয়ে খায় আর শোয়। চায়ের কাপটা নামিয়ে রেখে বললাম,
আমরা একবার ঘুরে আসি বাড়িটার মধ্যে থেকে। ভদ্রলোক আপত্তি জানালো, বলল, কি দরকার বলুন তো, ভাঙা বাড়ির মধ্যে যাওয়া, সাপ কোপ কত কিছু তো থাকতে পারে। ওনার কথায় গুরুত্ব না দিয়ে আমি আর বিমল ততক্ষণে রাস্তায় নেমে পড়েছি। পোড়ো বাড়িটার উঠানে ঝোপ জঙ্গল থাকলেও যাওয়া আসা করার পথের কোনো বাধা নেই। উঠোন পেরিয়ে দরজা জানলা বসানো ঘেরা বারান্দায় গিয়ে উঠলাম। লম্বা বারান্দা, বারান্দার ওপর পাশাপাশি 3টে ঘর। একখানা ঘর ভেঙে পড়েছে, দুখানা আস্ত আছে। ঘর দুটোর মধ্যে উকি দিলাম। বারান্দায় ও ঘরের মেঝে ধুলো বালি ইট আর খড়কুটোয় ভর্তি। বারান্দার একপাশে দেখলাম চওড়া সিঁড়ি। সিঁড়িটা ভালো আছে। সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। ওপরে উঠতেই বিশ্রী একটা দুর্গন্ধ নাকে এলো। সিঁড়ির পাশেই যে ঘরখানা, সেই ঘরটার মধ্যেই পা দিতেই ভীষণ ভয়ে চমকে উঠলাম। এক লাফে 2 পা পিছিয়ে এলাম। বিমল আমার পেছনে। আমার হাবভাব দেখে তার মুখখানাও ভয়ে সাদা হয়ে গেল। তার একখানা হাত ধরে টানতে টানতে নিচে নেমে একবারে রাস্তায় এসে দাঁড়ালাম আমি। তখনও আমার হৃৎপিণ্ড ধকধক করে লাফাচ্ছে। বিমল এবার শুধালো, ব্যাপারটা কি সুনীলদা, কি দেখলেন ঘরের মধ্যে? আমি বললাম, একটা লোক মরে পড়ে আছে, আর তার ডান হাতখানা বুকের পাঁজরের সঙ্গে আঁকড়ে ধরে আছে একটা বেহালা। লোকটা মরেছে কয়েকদিন আগেই, সারা দেহ ফুলে গেছে, পচেও উঠেছে। বিমল 2 চক্ষু বিস্ফারিত করে বলল, কি বলছেন আপনি? তার মানে? আমি তাকে থামিয়ে বললাম, হ্যাঁ, তার মানে আমরা ওই মৃত লোকটারই প্রেতাত্মার খপ্পরে পড়েছিলাম। বিমল বলল, জীবনে এই প্রথম আমি অলৌকিক কাণ্ড দেখলাম। উফ, সেটাও কি ভয়ঙ্কর। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।